জুন 1989-এ বেইজিংয়ে ট্যাঙ্কগুলির একটি স্তম্ভের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন। এই ছবিটি বিশ্বজুড়ে আইকনিক হয়ে ওঠে, শুধুমাত্র চীনে এর সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এর আগের দিনগুলিতে চীনা সেনারা নিরস্ত্র শিক্ষার্থীদের ভিড়ে আক্রমণাত্মক রাইফেল দিয়ে গুলি চালায়, যেগুলিতে এমন বিস্ফোরক বুলেট ভরা ছিল যা অভ্যন্তরীণ ক্ষতি সর্বাধিক করার জন্য ডিজাইন করা হয়েছিল। একজন প্রত্যক্ষদর্শীর কথায় একটি পাই পরিণত হয়। মৃতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে 241 জন, গোপনে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা অনুসারে প্রায় 10,000 জন। তবুও আজ চীনা নাগরিকদের একটি সম্পূর্ণ প্রজন্ম জানে না যে এই গণহত্যাটি কখনো ঘটেছিল। এটি কেবল ঐতিহাসিক স্মৃতিভ্রষ্টতা নয়, এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে সফল গণসেন্সরশিপ অভিযান। ঘটনার সূত্রপাত: তিয়ানানমেন প্রতিবাদের স্ফুলিঙ্গটি 1989 সালের 15 এপ্রিল হু ইয়াওবাংয়ের মৃত্যুর সাথে প্রজ্বলিত হয়েছিল। তিনি একজন সংস্কারপন্থী কমিউনিস্ট পার্টির কর্মকর্তা ছিলেন, যাকে অতিরিক্ত উদারপন্থী হওয়ার জন্য ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ছাত্ররা তাকে শোক জানাতে তিয়ানানমেন স্কোয়ারে জড়ো হয়েছিল, কিন্তু তাদের সমাবেশ দ্রুত আরও কিছুতে পরিণত হয়: গণতান্ত্রিক সংস্কার, বাক স্বাধীনতা এবং দুর্নীতির অবসানের আহ্বান। মে মাসের মাঝামাঝি সময়ে আন্দোলনটি দ্রুত বৃদ্ধি পেয়েছিল। শ্রমিকরা ছাত্রদের সাথে যোগ দিয়েছিল, সরকারি কর্মচারীরা বিক্ষোভে যোগ দিয়েছিল, এমনকি কিছু সামরিক ও পুলিশও সমর্থন জানিয়েছিল। এর শিখরে 10 লক্ষেরও বেশি মানুষ তিয়ানানমেন স্কোয়ার দখল করেছিল। চীনের 400টি শহরে অনুরূপ বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। বিক্ষোভকারীদের কেন্দ্রবিন্দু ছিল 33 ফুট লম্বা একটি মূর্তি, যাকে তারা গণতন্ত্রের দেবী বলত। এটি লিবার্টি স্ট্যাচুর আদলে তৈরি করা হয়েছিল। শাসক কমিউনিস্ট পার্টির জন্য এই আমেরিকান অনুপ্রাণিত প্রতীকটি ছিল চূড়ান্ত উস্কানি। রুদ্ধদ্বার কক্ষে চীনের সর্বোচ্চ নেতা দেং জিয়াওপিং তার সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো মূল্যে প্রতিবাদ দমন করতে হবে। এই মুহূর্তটিকে বিশেষভাবে উদ্বেল করে তুলেছিল আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতি। সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ বেইজিং সফরে ছিলেন, যা 30 বছরের মধ্যে প্রথম চীন সোভিয়েত শীর্ষ সম্মেলন, এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা এটি কভার করতে এসেছিলেন। এর পরিবর্তে তাদের ক্যামেরা কমিউনিস্ট ইতিহাসে বৃহত্তম গণতন্ত্রপন্থী বিক্ষোভ ধারণ করেছিল। উত্তেজনা বাড়ার সাথে সাথে সরকার 20 মে সামরিক আইন ঘোষণা করে। বেইজিংয়ে সেনা আনার প্রথম চেষ্টা ব্যর্থ হয়েছিল, যখন নাগরিকরা রাস্তা অবরোধ করে এবং সৈন্যদের ফিরিয়ে যেতে রাজি করায়। এই প্রাথমিক সাফল্য বিক্ষোভকারীদের মিথ্যা আশা দিয়েছিল। পর্দার আড়ালে সরকার আরও সিদ্ধান্তমূলক কিছু পরিকল্পনা করছিল। যে সামরিক ইউনিটগুলি সহানুভূতি দেখিয়েছিল, সেগুলিকে দূরবর্তী প্রদেশের সৈন্যদের দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল, যেখানে সৈন্যরা বিভিন্ন উপভাষায় কথা বলত এবং বেইজিংয়ের নাগরিকদের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। এই সৈন্যদের বলা হয়েছিল যে তারা চীনের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে প্রতিবিপ্লবী দাঙ্গার বিরুদ্ধে লড়াই করছে। অনেককে খবরের থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল এবং বলা হয়েছিল যে বিক্ষোভকারীরা হিংসাত্মক বিদ্রোহকারী। 3 জুনের মধ্যে ইতিহাসের সবচেয়ে নৃশংস শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য মঞ্চ তৈরি হয়েছিল। 3 জুন সন্ধ্যা নামার সাথে সাথে ট্যাঙ্ক এবং সাঁজোয়া কর্মী বহনকারী যানের কলামগুলি সমস্ত দিক থেকে তিয়ানানমেন স্কোয়ারের দিকে এগোতে শুরু করে। এরপর যা ঘটেছিল তা কেবল একটি সাধারণ পরিষ্কার অভিযান ছিল না, এটি ছিল ওভারওয়েলমিং শক্তির একটি সুপরিকল্পিত প্রদর্শন। সকাল 10:30 মুকসিদি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাছে সৈন্যরা বিক্ষোভকারী এবং পথচারীদের ভিড়ের ওপর গুলি চালায়। তারা সতর্কতামূলক গুলি ছুড়ছিল না, তারা সরাসরি জনতার উপর গুলি চালাচ্ছিল। একাধিক প্রত্যক্ষদর্শী অনুসারে সৈন্যরা টাইপ 56 অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিল, যা বিস্ফোরক বুলেট দিয়ে লোড করা হয়েছিল, যা আঘাতে টুকরো টুকরো হয়ে যায়, যার ফলে মারাত্মক অভ্যন্তরীণ আঘাত হয়। সামরিক বাহিনী স্কোয়ারের দিকে এগোতে থাকলে নাগরিকরা মরিয়া হয়ে বাস, ট্রাক এবং নিজেদের দেহ দিয়ে তাদের পথ অবরোধ করার চেষ্টা করে। সেনাবাহিনীর প্রতিক্রিয়া ছিল নির্মম। ট্যাঙ্কগুলি কেবল ব্যারিকেড এবং যারা দ্রুত নড়তে পারেনি তাদের ওপর দিয়ে চলে গিয়েছিল। 2017 সালে ডিক্লাসিফাইড করা একটি ব্রিটিশ কূটনৈতিক ক্যাবল অনুসারে এপিসি আর্মড পার্সোনেল ক্যারিয়ার বেসামরিক নাগরিকদের ওপর দিয়ে চলে গিয়েছিল, যাদের মধ্যে ইতিমধ্যেই আহত ছিল। আহতদের ব্যানেট দিয়ে বিদ্ধ করা হয়েছিল। মধ্যরাতের মধ্যে সৈন্যরা তিয়ানআনমেন স্কোয়ারকে ঘিরে ফেলেছিল। কিছু প্রতিবেদন অনুসারে বেশিরভাগ ছাত্রকে আলোচনার পরে স্কোয়ার ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু বেইজিংয়ের রাস্তা দিয়ে পিছু হটার সময় অনেকেই সৈন্যদের মুখোমুখি হয়েছিল যারা এই ধরনের সংযম দেখায়নি। সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলি স্কোয়ারের আশেপাশের এলাকাগুলিতে ঘটেছিল। চাঙান অ্যাভিনিউতে ট্যাঙ্কগুলি পালিয়ে যাওয়া বিক্ষোভকারীদের অনুসরণ করেছিল।
কিছুকে তাদের চাকার নিচে পিষ্ট করেছিল। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে সৈন্যদের জীবন্ত বিক্ষোভকারী এবং মৃতদেহ উভয়ই এলাকা থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল, যা অকল্পনীয় ভয়ের দৃশ্য তৈরি করেছিল। 4 জুন ভোরের মধ্যে সামরিক বাহিনী বেইজিংয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল। গণতন্ত্রের দেবী ভেঙে পড়েছিল। স্কোয়ারটি সৈন্যদের দ্বারা খালি ছিল এবং সহিংসতার প্রমাণগুলি তারা ইতিমধ্যেই মুছে ফেলার কাজ করছিল। ধামাচাপা দেওয়া শুরু হয়। গণহত্যার পরের সকালে একটি একক প্রতিরোধের কাজ বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছিল। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি শপিং ব্যাগ হাতে তিয়ানানমেন স্কোয়ার ছেড়ে যাওয়া ট্যাঙ্কগুলির একটি কলামের সামনে দাঁড়িয়েছিলেন। যখন অগ্রগামী ট্যাঙ্কটি তাকে পাশ কাটিয়ে যেতে চেষ্টা করে, তখন তিনি বারবার তার পথ অবরোধ করেন। এই ট্যাঙ্কম্যান আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন, বিংশ শতাব্দীর প্রতিরোধের সবচেয়ে আইকনিক ছবি তৈরি করেন। কিন্তু চীনের অভ্যন্তরে একটি ভিন্ন গল্প ইতিমধ্যেই তৈরি হচ্ছিল। 5 জুন সরকার তাদের অফিসিয়াল বিবরণ প্রকাশ করে। অল্প সংখ্যক প্রতিবিপ্লবী দাঙ্গাবাজ সৈন্যদের ওপর আক্রমণ করেছিল, যা তাদের আত্মরক্ষার জন্য বাধ্য করেছিল। তারা দাবি করেছিল যে মৃতের সংখ্যা প্রায় 200 জন, যাদের বেশিরভাগই সৈনিক। বাস্তবতা নাটকীয়ভাবে ভিন্ন ছিল। 2017 সালে ডিক্লাসিফাইড করা 5 জুন পাঠানো একটি গোপন ব্রিটিশ কূটনৈতিক ক্যাবল অনুসারে একটি চীনা সামরিক সূত্র জানিয়েছে যে প্রকৃত মৃতের সংখ্যা কমপক্ষে 10,000 জন। ক্যাবলটি 27তম সেনাবাহিনীর সৈন্যদের বিশেষভাবে নৃশংস বলে বর্ণনা করেছে। তাদের কাউকে ক্ষমা না করার নির্দেশ দেওয়া হয়েছিল। 27তম সেনাবাহিনীর অফিসারদের গুলি করে মারার নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারের ধামাচাপা দেওয়া তাৎক্ষণিক এবং ব্যাপক ছিল। হাসপাতালগুলিকে মৃতের সংখ্যা রিপোর্ট না করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরিবারগুলিকে তাদের মৃতদের প্রকাশ্যে শোক পালন করতে নিষেধ করা হয়েছিল। বিদেশি সাংবাদিকদের বহিষ্কার করা হয়েছিল বা তাদের ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছিল। চীনা মিডিয়াকে ঘটনাগুলি কিভাবে রিপোর্ট করতে হবে সে সম্পর্কে কঠোর নির্দেশাবলী দেওয়া হয়েছিল। কিন্তু ধামাচাপা দেওয়ার সবচেয়ে অসাধারণ দিকটি তখনও আসেনি। চীনা সরকার কেবল বিবরণ নিয়ন্ত্রণ করতে চায়নি, তারা এই ঘটনাটি সম্পূর্ণরূপে জাতীয় চেতনা থেকে মুছে ফেলতে চেয়েছিল। গণহত্যার পরের সপ্তাহগুলিতে দেশব্যাপী অভিযানে হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছিল। যারা প্রতিবাদে অংশ নিয়েছিল বা এমনকি প্রত্যক্ষ করেছিল তাদেরও আটক করা যেতে পারে। কিছু দীর্ঘ কারাদণ্ড পেয়েছিল, অন্যরা কেবল অদৃশ্য হয়ে গিয়েছিল। বার্তাটি স্পষ্ট ছিল, তিয়ানআনমেন সম্পর্কে কথা বললে গুরুতর পরিণতি হবে। এটি কেবল অংশগ্রহণকারীদের শাস্তি দেওয়ার বিষয়ে ছিল না, এটি এমন একটি ভয়ের পরিবেশ তৈরি করার বিষয়ে ছিল যা এতটাই ব্যাপক যে আত্মসেন্সরশিপ স্বয়ংক্রিয় হয়ে যাবে। এই কৌশলটি শীতল দক্ষতার সাথে কাজ করেছিল। আধুনিক ইতিহাসে তিয়ানআনমেন স্কোয়ারের গণহত্যাকে অনন্য করে তোলে কেবল দমন পীড়নের বর্বরতা নয়, এটি সম্মিলিত স্মৃতি থেকে এটিকে মুছে ফেলার সরকারি অভিযানের অসাধারণ সাফল্য। আজ চীনা নাগরিকদের একটি সম্পূর্ণ প্রজন্ম যা ঘটেছে সে সম্পর্কে কোনো জ্ঞান ছাড়াই বেড়ে উঠেছে। এই ঘটনা স্কুলে শেখানো হয় না, এটি ইতিহাসের বইগুলিতে প্রদর্শিত হয় না, এটি মিডিয়ায় উল্লেখ করা হয় না। জুন 4 এর জন্য চীনা শব্দ। চীনা ইন্টারনেটে সবচেয়ে বেশি সেন্সর করা বাক্যাংশগুলির মধ্যে একটি। সরকারের সেন্সরশিপ যন্ত্র সম্ভবত মানব ইতিহাসে তথ্যের নিয়ন্ত্রণের সবচেয়ে সোফিস্টিকেটেড পদ্ধতিতে পরিণত হয়েছে। 2019 সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দেখা গেছে যে তিয়ানআনমেন গণহত্যার সাথে সম্পর্কিত অন্তত 3237টি কিওয়ার্ড চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হয়েছে। এমনকি মে 35তম জুন 4 উল্লেখ করার একটি বিকল্প উপায় বা মোমবাতি স্মরণের প্রতীক এর মতো পরোক্ষ উল্লেখগুলিও তাৎক্ষণিক সেন্সরশিপ ট্রিগার করে। এই ডিজিটাল প্রাচীর কেবল পাঠ্যের বাইরেও বিস্তৃত। চিত্র শনাক্তকরণ অ্যালগোরিদমগুলি ঘটনার ছবি স্ক্যান করে। মুখ শনাক্তকরণ সিস্টেমগুলি এমন ব্যক্তিদের পর্যবেক্ষণ করে যারা বার্ষিকী উদযাপন করতে পারে। বার্ষিকীর মতো সংবেদনশীল সময়ে অ্যালগোরিদমগুলি যা মিস করে তা ধরার জন্য অতিরিক্ত মানব সেন্সর মোতায়েন করা হয়। যারা তিয়ানআনমেন সম্পর্কে জানতে পারে এবং এটি স্মরণ করার চেষ্টা করে তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতে হয়। 2021 সালে হংকংয়ের কর্মী চৌ হ্যাংতুংকে কেবল মানুষকে স্মরণে মোমবাতি জ্বালাতে উৎসাহিত করার জন্য 15 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মূল ভূখণ্ড চীনে শাস্তি আরও কঠোর হবে। সম্ভবত সবচেয়ে বিরক্তিকর বিষয় হল কিভাবে এই সেন্সরশিপ দুটি সমান্তরাল বাস্তবতা তৈরি করেছে। চীনের বাইরে তিয়ানআনমেন গণহত্যা বিংশ শতাব্দীর শেষে সংজ্ঞায়িত ঘটনাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। চীনের অভ্যন্তরে এটি যেন কখনো ঘটেনি। যখন চীনা ছাত্ররা বিদেশে পড়াশোনা করে এবং প্রথমবারের মতো তিয়ানআনমেন সম্পর্কে তথ্য পায় তখন অনেকে গভীর মানসিক ধাক্কা অনুভব করে।
কেউ কেউ এটিকে বিশ্বাস করতে অস্বীকার করে, এটিকে পশ্চিমা প্রচারণা হিসাবে বাতিল করে দেয়। অন্যরা পরিচয়ের সংকটের অভিজ্ঞতা লাভ করে তাদের দেশের বোঝাপড়াকে এই নতুন তথ্যের সাথে মেলাতে বাধ্য হয়। এই গণস্মৃতিভ্রষ্টতা আধুনিক যুগে অভূতপূর্ব কিছুকে উপস্থাপন করে, কেবল তথ্যের নিয়ন্ত্রণ নয়, স্মৃতির প্রকৌশলও। তিয়ানানমেন স্কোয়ারের গণহত্যা এবং চীনা চেতনা থেকে এর পরবর্তী বিলুপ্তি ইতিহাসের সবচেয়ে সফল ঐতিহাসিক প্রকৌশল অভিযানগুলির মধ্যে একটিকে উপস্থাপন করে। এই মামলাটিকে আজ বিশেষভাবে প্রাসঙ্গিক করে তোলে কিভাবে এটি তথ্যের কারসাজি নিয়ে আমাদের বর্তমান সংগ্রামগুলির পূর্বাভাস দিয়েছিল। চীনের সেন্সরশিপ অভিযানের সাফল্য সত্য সম্পর্কে আমাদের অনুমানগুলিকেও চ্যালেঞ্জ করে। আমরা প্রায়শই বিশ্বাস করি যে তথ্য শেষ পর্যন্ত জয়লাভ করে, যে সত্য চিরতরে দমন করা যায় না। কিন্তু তিয়ানানমেনের ঘটনা ভিন্ন কিছু ইঙ্গিত দেয়। একটি সম্পূর্ণ প্রজন্ম তাদের নিজস্ব রাজধানীতে ঘটে যাওয়া একটি বিশাল নথিভুক্ত ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জ্ঞান ছাড়াই বেড়ে উঠেছে। এমন এক যুগে আমরা ঐতিহাসিক সত্যকে কিভাবে সংরক্ষণ করব, যেখানে প্রযুক্তি উভয় নথি এবং সেন্সরশিপকে আগের চেয়ে সহজ করে তুলেছে, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কিভাবে নিশ্চিত করব যে কখনো ভুলব না, কখনো জানতাম না হয়ে উঠবে না। আর কোন ঐতিহাসিক ঘটনাগুলি আজ পদ্ধতিগতভাবে মুছে ফেলা হচ্ছে বা বিকৃত করা হচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মন্তব্যগুলি নিচে শেয়ার করুন। এবং যদি আপনি এই অন্বেষণটি মূল্যবান বলে মনে করেন, ইতিহাসের অন্ধকারতম এবং ভুলে যাওয়া অধ্যায়গুলির আরও পরীক্ষার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।